কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো। জাতীয় সঙ্গীত যে কোনো জাতির কাছে আবেগের একটি জায়গা। জাতীয় সঙ্গীতে একটি জাতির আশা, আকাঙ্ক্ষা ও গৌরবের প্রতিফলন ঘটে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা। আমার সোনার বাংলা লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ব্রিটিশ সরকার যখন বাংলাকে ভারত থেকে ভাগ করে দেয়, তখন তিনি এই কবিতাটি লিখেন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। পৃথিবীর বিভিন্ন দেশে জাতীয় সঙ্গীতের পটভূমি নিয়ে বিচিত্র কিছু ঘটনা আছে। বেখেয়ালি গল্পের আজকের পর্বে জানাবো তেমনই কিছু দেশের জাতীয় সঙ্গীতের মজার সব ইতিহাস। 1853 সালে মেক্সিকোতে কে কত অনুপ্রেরণাময়ী দেশপ্রেমমূলক গান লিখতে পারে এমন প্রতিযোগিতার আয়োজন করা হয়। মেক্সিকোর এক প্রতিভাধর কবি ছিলেন ফ্রান্সিসকো গঞ্জালেস বোকানেগ্রা। প্রতিযোগিতার কথা শুনে কবির প্রেমিকা কবিকে এতে অংশ নেওয়ার জন্য জোরাজুরি শুরু করলেন। ওদিকে কেন যেন কবি রাজি হচ্ছিলেন না কিছুতেই। শেষে প্রেমিকা তার বাবার বাড়ির একটি রুমে আটকে রাখলেন এবং সাফ জানিয়ে দিলেন গান না লিখলে মিলবে না মুক্তি। অবশেষে প্রেমিকা জেদের কাছে হার মেনে দরজার নিচ দিয়ে 10 লাইনের কবিতা লিখে প্রেমিক বন্দি দশা থেকে মুক্তি পান। পরবর্তীতে সেই গানই প্রতিযোগিতায় জিতে হয়ে যায় মেক্সিকোর জাতীয় সঙ্গীত। উল্লেখ্য, কবি পরবর্তীতে সেই জেদি প্রেমিকাকেই বিয়ে করেছিলেন। মালয়েশিয়ার জাতীয় সঙ্গীত 1888 সালে ব্রিটিশ উপনিবেশীয় মালয়েশিয়ার পেরাক প্রদেশের সুলতান আব্দুল্লাহ মাহমুদ শাহ রানী ভিক্টোরিয়ার আমন্ত্রণে ব্রিটেনের একটি রাজ সম্মেলনে উপস্থিত হন। ওই সম্মেলনের নিয়ম অনুযায়ী আগত সকল রাজ্য নায়কদের নিজ নিজ বাজাতে হতো। সেই মতো পেরাকের সুলতানের সহকারীর কাছে তাদের জাতীয় সঙ্গীতের কপি চাওয়া হলো। তাদের নিজেদের কোনো জাতীয় সঙ্গীতই ছিল না। তবুও ভিক্টোরিয়ার কাছে সুলতানকে বিব্রত করতে চাইলেন না তিনি। তাই তাৎক্ষণিকভাবে মাথায় খেলে যাওয়া তার প্রিয় একটি গানকে চালিয়ে দিলেন জাতীয় সঙ্গীত বলে। গানটি ছিল দক্ষিণ ইউরোপীয় সিসেলস উপদ্বীপের ফরাসি ঘরানার গান লা রোজালিয়ে, যার সুরকার ছিলেন পিয়েরে-জিন বেরাঞ্জার। পরবর্তীতে পেরাকের রাজা যখন পুরো ঘটনাটি জানলেন, উনি গানের কথাগুলো বদলে সে গানটিকে স্থায়ীভাবে পেরাকের জাতীয় সঙ্গীত বানিয়ে দিলেন। স্বাধীনতার পর টেঙ্কু আব্দুর রহমানের নেতৃত্বে 11 প্রদেশওয়ালা মালয়েশিয়ার জন্য একটি অভিন্ন জাতীয় সঙ্গীত খোঁজা হচ্ছিল। গানের কথায় পরিবর্তন এনে সেটিকেই করা হলো স্বাধীন মালয়েশিয়ার জাতীয় সঙ্গীত নাগারাক্কু। দক্ষিণ আফ্রিকার জাতীয় সঙ্গীত জাতিগত দাঙ্গা অবসানের আগ পর্যন্ত ছিল দ্য স্টেম ভ্যান্স উইথ আফ্রিকা। আফ্রিকান জাতীয় কংগ্রেস ও জাতিবিদ্বেষ বিরোধী আন্দোলনের প্রেরণা সঙ্গীত ছিল নিকোসি সিকেলেই আফ্রিকা, যেটি কিনা তানজানিয়া ও জাম্বিয়ারও জাতীয় সঙ্গীত। 1977 সালে জাতিগত ঝামেলার সকল পাঠ চুকিয়ে দুটো গানকেও একত্রে জুড়ে দেওয়া হলো। শুধু তাই নয়, সাথে আরো 3টি ভাষার লিরিক যোগ করে গানটিকে পঞ্চভাষীয় জাতীয় সঙ্গীতের রূপ দেওয়া হলো। গানটির প্রথম 2 চরণ ঝোসা ভাষায়, তৃতীয় ও চতুর্থ চরণ ঝুলু ভাষায়, প্রথম থেকে 8ম চরণ শেষোথ ভাষায়, নবম থেকে দ্বাদশ চরণ আফ্রিকান এবং ত্রয়োদশ থেকে ষোড়শ চরণ ইংরেজি ভাষায় লিখিত। 1931 সালের আগে যুক্তরাষ্ট্রের কোনো জাতীয় সঙ্গীত ছিল না। 1929 সালে রবার্ট রিপ্লি তার বিখ্যাত রিপ্লিস বিলিভ ইট অর নট শিরোনামের ব্যঙ্গচিত্রে যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত না থাকা নিয়ে মজা করেছিলেন। যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত আমেরিকান সুর থেকে আসেনি, এসেছে ব্রিটিশ গান অ্যানাক্রিয়ন ইন হেভেন থেকে। আরো মজার ব্যাপারটি হচ্ছে, গানটি গাওয়া হতো সুরা সঙ্গীত হিসেবে। পরবর্তীতে ইংরেজের গান আমেরিকান
আমেরিকান রূপ পাওয়ার পরও গানটি বাজানো হতো কেবল বেসবল মাঠে। রবার্ট রিপলির কাছে অসংখ্য চিঠি আসতে থাকলো জাতীয় সঙ্গীতের দাবিতে। তিনি সকলকে বললেন তাকে চিঠি না পাঠিয়ে কংগ্রেসম্যানদের পাঠাতে। সেই পথ ধরে 50 লক্ষাধিক স্বাক্ষর সম্বলিত পিটিশন কংগ্রেসের কাছে দাখিল করা হয় জাতীয় সঙ্গীতের জন্য। সেই আবেদন গ্রাহ্য করে 1931 সালে স্টার স্প্যান্ডেল ব্যানারকে যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত করা হয়। প্রত্যেক দেশের জাতীয় সঙ্গীত তার পরিচয়, ইতিহাস এবং জাতির গভীর আবেগের প্রতীক। জাতীয় সঙ্গীত কেবল একটি গান নয়, এটি একটি দেশের নাগরিকদের ঐক্যবদ্ধ করার জন্য, তাদের গৌরবময় অতীতকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এবং ভবিষ্যতের পথে চলার প্রেরণা দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।